নামটাকে ছোট করলাম, কম্প্রেস করলাম, থেকে দেবু, শর্মিলা থেকে শিমু হয়ে গেল। হ্যালো স্টুডেন্টস, আজকে যে টপিকটা ভিডিও বানাবো সেটা হলো ইলাস্টিসিটি, একটা বা স্থিতিস্থাপকতা। এটা 11-এরও টপিক, 11-এর ফিজিক্সেও রয়েছে, শুধু চ্যাপ্টারের নামটা একটু অন্য ধরনের আছে। আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এও রয়েছে। তো আমি আজকে স্পেশালি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর জন্য ভিডিও প্রথম শুরু করতে চলেছি। তো আর যারা 11-এর ছাত্র দেখছো আমার এই ভিডিওটা, তারা একটু পলিটেকনিকের যদি কেউ পরিচিত থাকে বা ইঞ্জিনিয়ারিং লাইনে কেউ পড়তে চায় বা পড়ছে এমন থাকে পরিচিত, তার কাছে একটু ভিডিওটা পারলে শেয়ার করে দিও, যাতে তাদের কাছে একটা খবর পৌঁছয়। তো চলো শুরু করা যাক ভিডিও। ইলাস্টিসিটি হলো পদার্থের একটা ধর্ম। দেখতে পাচ্ছ আমি হাতে একটা রাবার নিয়ে রয়েছি, ঠিক আছে? তো ইলাস্টিসিটি বলতে গেলে আমরা প্রথমে তোমাকে যদি প্রথম প্রশ্ন করি, যেটা যেটা সবার কাছে খুব কনফিউশনের প্রশ্ন, সেটা হলো কি যে তোমাকে যদি বলা হয় যে একটা রাবার এবং একটা স্টিলের একটা ধরো পাতলা একটা রড কিংবা পাতলা একটা প্লেট, কার ইলাস্টিসিটি বেশি? তো সবাই আমরা চোখ বুজে বলার চেষ্টা করবো যে রাবারের বেশি, কিন্তু না, রাবারের নয়। তার প্রথম যে পয়েন্ট আমি বলবো যে আমাদের মনে ভ্রান্ত ধারণার কারণটা কি। আমরা যেরকম একটা ছোট্ট উদাহরণ নিই, কোল্ড ড্রিঙ্কস বলতে গেলেই প্রথমেই আমাদের কি মনে আসে? থামস আপের কথাটা, মানে একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়ে গেছে। সেরকম ঠিক রাবারের একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়ে গেছে। মানে আমরা যদি ইলাস্টিসিটির কথা মাথায় আনি, প্রথমেই কেন রাবারকে বলবো, কি কারণে ইলাস্টিসিটি এর বেশি বা কম, আদেও স্থিতিস্থাপকতা ধর্মটা কি, কিছু না জেনে আমাদের মনের মধ্যে একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে রাবার মানে ইলাস্টিক বস্তু, তাই না? কিন্তু না, দেখো প্রত্যেকটা পদার্থের মধ্যে এই ধর্মটা রয়েছে, কঠিন, তরল বা গ্যাস, যে পদার্থই হোক, এটা ইলাস্টিসিটি হলো একটা প্রপার্টি। তো তোমাকে যদি এই প্রশ্নটাই কেউ একজন ছোট ছেলে করে, ছোট বাচ্চা করে, বা যে হয়তো জানে না, ঠিক আছে, বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের নয়, সে হয়তো তোমাকে জিজ্ঞাসা যদি করে যে কার বেশি, কিংবা তুমি জিজ্ঞাসা করলে, সে তো অবশ্যই তোমাকে বলবে রাবারের বেশি। তুমি তাকে কি করে বোঝাবে যে সে ভুল, তুমি ঠিক? দেখো গাণিতিক ভাবে তো এরপরে আস্তে আস্তে দেখতে পাবো হুকস এর ল, স্ট্রেস কি, স্ট্রেন কি, ফর্মুলায় দেখবো বিভিন্ন। গাণিতিক ভাবে তো প্রমাণ করলে প্রমাণ হয়েই যাবে যে রাবারের থেকে তো স্টিলের ইলাস্টিসিটি বেশি। আমি উত্তরটা তোমাকে বলেও দিলাম, কিন্তু সেটা প্রমাণ করাটা গাণিতিক উপায়ে সবাইকে তো বোঝানো সম্ভব না বাস্তবে। তুমি সহজ উপায়ে কিভাবে বোঝাবে বা তুমি নিজে কিভাবে বুঝবে, সেটাই আজকে আমি বোঝাবো তোমাকে ফার্স্টে। কেননা আজকে আমরা গাণিতিক দিকে প্রবেশ করব না, এর পরের এপিসোডে যাব, যখন আমরা স্ট্রেস, স্ট্রেন, বিভিন্ন টার্মগুলো শিখবো তারপরে। তো দেখি ইলাস্টিসিটি, সমস্ত কঠিন, তরল বা গ্যাস, এই ইলাস্টিসিটি সবার মধ্যে আছে। এই ইলাস্টিসিটি বুঝতে গেলে প্রথমেই যেটা বুঝতে হবে যে ইন্টারমলিকিউলার ফোর্স। ইন্টারমলিকিউলার ফোর্স কি? দেখো কয়েকটা টার্ম আসবে এই ইলাস্টিসিটি বুঝতে গেলে। প্রথম আমাদেরকে বুঝতে হবে তিনটে টার্ম। এক হচ্ছে দেখতে পাচ্ছ অ্যাপ্লাইড ফোর্স বা প্রযুক্ত বল বা ডিফর্মিং ফোর্স, বুঝিয়ে দিচ্ছি সব। দুই হচ্ছে ইন্টারনাল রেস্টোরিং ফোর্স। আর থার্ড হচ্ছে যে থার্ডটা আমাদের একটু বেশি গভীরে গিয়ে বুঝতে গেলে থার্ডটাও আমাদের বোঝা দরকার, যে থার্ড হলো ইন্টার অ্যাটমিক ফোর্স বা ইন্টার মলিকিউলার ফোর্স। মানে কি? আণবিক বল, ঠিক আছে? তো কোন বস্তুর, আমরা জানি বিভিন্ন অণু, পরমাণু, এটা একটা বস্তু অনেকগুলো পরমাণু নিয়ে তৈরি। পরমাণু মানে কি? অ্যাটম, ঠিক আছে? সেই পরমাণু, অনেক পরমাণুর তিন ভাগ আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ঠিক আছে? আমি অত গেলাম না ওগুলো। অনেকগুলো পরমাণু নিয়ে একটা অণু তৈরি, অনেকগুলো অণু নিয়ে একটা পদার্থ তৈরি, ঠিক আছে? তো এই যে প্রত্যেকটা ভেতরের অণু ধরো বা পরমাণু ধরো, তো ধরো আমি ধরে নিলাম অণু, ইন্টারমলিকিউলার ফোর্স, আণবিক বল, ধরো একটা বস্তুর মধ্যে দুটো অণু, দুটো মলিকিউল রয়েছে, এদের মধ্যে একটা স্ট্যান্ডার্ড ডিসটেন্স থাকে,
প্রত্যেকটা পদার্থের ক্ষেত্রে আলাদা আলাদা, সেটা সবসময় মেনটেন করার চেষ্টা করে। যদি তুমি ওই বাই ফোর্স বল প্রয়োগ করে অণু দুটোকে কাছে আনার চেষ্টা করো, তাহলে তারা পরস্পরকে বিকর্ষণ করবে। যদি বেশি দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করো, মানে টানছো, ইলংগেট করার চেষ্টা করছো, প্রসারিত করার চেষ্টা করছো, তাহলে আবার এদের মধ্যে দূরত্বটা বেড়ে যাবে। ভেতরে দুটো অণুর মধ্যে দূরত্ব, পারস্পরিক দূরত্ব বেড়ে যাবে। তখন বেড়ে গেলে আবার ঠিক উল্টো রিয়াকশন করবে, কি কাছে আসার জন্য তারা চেষ্টা করবে, এই ডিস্টেন্সটা মেনটেন করার চেষ্টা করবে, মানে কি তারা পরস্পর কাছে আসার চেষ্টা করবে। তো এই হলো আন্ত আণবিক বল। এই গল্পটা হলো মেন হলো অ্যাপ্লাইড ফোর্স। এই যে বললাম ফোর্স অ্যাপ্লাই করছি, তো অ্যাপ্লাইড ফোর্স প্রযুক্ত বল। এর মধ্যে আবার ডিফর্মিং ফোর্স কেন বলতে গেলাম? ডিফর্মিং মানেটা হলো বিকৃতকারী বল বাংলায়। তো বিকৃতি কি? আমরা বাংলায় খুব ভালো মতন ভাবে আমরা সচরাচর নিজেদের মানে প্রাত্যহিক জীবনেও করি, বন্ধু বান্ধবের সঙ্গে নামের বিকৃতি করি না? বিকৃতি মানেটা কি? মানে তার স্বাভাবিক আকার বা আকৃতির পরিবর্তন। স্বাভাবিক আকার বা আকৃতির পরিবর্তন মানে কি? ধরো কারো নাম আছে যে দেব, পরিচিত নাম। আমরা কি বলি বন্ধুরা? দেব থেকে দেব বলতে আমাদের আবার প্রবলেম হয়। বেশি ছোট হলে আমরা বড় করার চেষ্টা করি, বেশি বড় নাম হলে সেটাকে আবার আমরা ছোট করার চেষ্টা করি। ঠিক আছে, এই ছোট আর বড় যেটা করি সেটাও কিন্তু নামের বিকৃতি করি। আমরা বলিও তাই, নামের বিকৃতি করবি না। বিকৃতি জিনিসটা দেখো, দেব দিয়ে হয়ে গেল কি ডাকতে সুবিধায় দেবু। আমি এবার আর একটা নাম নিই, ধরো শর্মিলা। দেব থেকে দেবু, শর্মিলা থেকে শিমু হয়ে গেল। এইবার দেখো এইখানে মজার জিনিস অ্যাপ্লাইড ফোর্স, এইটার সঙ্গে তুলনা করে বোঝাচ্ছি। দেখো দেব ছিল কটা? দুটো অক্ষর, ঠিক আছে, একটা একার। এখানে এক্সট্রা আবার দেখো দেব তো রইলো, আবার হস্যু যোগ করলাম, বড় করলাম। মানে কি করলাম? আমি ইলংগেট করলাম, নামটাকে বড় করলাম। ঠিক আছে, ফোর্স কোন দিকে? বাইরের দিকে, বড় করার চেষ্টা করছি, নাম বিকৃত হলো। ঠিক একইভাবে শর্মিলা নামটা দেখো অনেকটা বড়, 3 অক্ষরের। এখানে সব ল তো বাদ, লয়ের আকার বাদ দিয়ে দিলাম, সেখান থেকে চলে আসলো কি শর্টে শিমু, ছোট। মানে কি করলাম? কম্প্রেস করলাম, নামটাকে ছোট করলাম, কম্প্রেস করলাম। দুটোর ক্ষেত্রেই বিকৃতি হলো, নামের পরিবর্তন হলো, নামের আকারের পরিবর্তন হয়ে গেল, বিকৃতি হলো। আর আমাদের এই যে বলা স্টাইলটা, মানে কি করলাম, এটার সঙ্গে যদি আমি বলকে তুলনা করি, অ্যাপ্লাইড ফোর্সকে, একবার আমি বড় করলাম, একবার নামটাকে কম্প্রেস করে ছোট করে দিলাম। ঠিক আছে, ঠিক এই উদাহরণটা। এইবার মানেটা এবার তোমরা বোঝো। ডিফর্মিং মানে হলো বিকৃতকারী। তাহলে যে বলটা, যে অ্যাপ্লাইড ফোর্সটা আমি প্রয়োগ করলাম, সাপোজ ধরো একটা রাবারের উপরে, রাবারটাকে আমি প্রেস করলাম, এই রাবারটাতে হচ্ছে না। যদি আমরা যে ইরেজার গুলো ব্যবহার করি পেন্সিলের, সেটাকে যদি আমি প্রেস করি, দেখবে অনেকটা স্ট্রেচ হচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, অনেকটা কম্প্রেস হচ্ছে। ঠিক আছে, আবার যখন এবার ধরো এই রাবারটার কথা ভাবলাম, এটাকে আমি টানলাম, দেখো অনেকটা বড় হচ্ছে। তো তার মানে কি হচ্ছে? এর ডিফর্মিং হচ্ছে, এর বিকৃতি ঘটছে, আকারের বিকৃতি ঘটছে। তার মানে কোন বস্তুর অবস্থান বা আকারের, আয়তন বা আকারের বিকৃতি ঘটলো। এই রাবারটা বড় হলো, ওই রাবারটাই এরকম ভাবে বল প্রয়োগ করলাম, তাই ওটা কি হলো? কম্প্রেস হলো বা ছোট হলো। এই বলটা প্রয়োগ করার জন্যই, প্রযুক্ত বলটা প্রয়োগ করার জন্যই বিকৃত হচ্ছে। সেই জন্য আমি বলটাকে কি বলতে পারি? বিকৃতকারী বল। ঠিক আছে, বা ডিফর্মিং ফোর্স। সেই জন্য ইলাস্টিসিটি চ্যাপ্টারে যখন আমরা প্রযুক্ত বল নিয়ে কথা বলবো, সেখানটাতে আমরা প্রযুক্ত বলকে বলবো ডিফর্মিং ফোর্স। ক্লিয়ার? নেক্সট, ইন্টারনাল রেস্টোরিং ফোর্স। ইন্টারনাল রেস্টোরিং ফোর্স সেটা আবার কি? আভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল। দেখো আমি রাবারটাকে কম্প্রেস করলাম, ছোট করলাম, রাবারটার মধ্যে কি টেন্ডেন্সি আছে, প্রবণতাটা কি রাবারের? আমি বলটাকে সরিয়ে নিলাম, ফোর্সটা রিলিজ করে দিলাম,
এখান থেকেই আসবে ইলাস্টিসিটির সংজ্ঞা। দেখো ফোর্সটাকে আমি রিলিজ করে নিলাম, রাবারটা আবার আগের মতন হয়ে গেল। কি করছিলাম? কম্প্রেস। এবার আমি টানলাম, ফোর্সটাকে রিলিজ করে দিলাম, রাবারটা আবার আগের জায়গায় চলে আসলো। তাহলে এই যে রাবারটা চলে আসলো, রাবারের মধ্যে নিশ্চয় রাবারটাকে দেখো, একটা রাবারকে আমি টানছি টানছি, তোমার যে বলটা প্রয়োগ হচ্ছে, তার মানে কি এখানটায় আবার দেখো একটার সঙ্গে, এই জন্য বিজ্ঞান বলে একটার সঙ্গে আর একটা রিলেটেড। নিউটন বলে গেছিল তার তৃতীয় সূত্রে, প্রত্যেকটি বলেরই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তার মানে রাবারের মধ্যে একটা দেখো প্রতিক্রিয়া বল সৃষ্টি হচ্ছে। যদি প্রতিক্রিয়া বল এই দিকে তোমার ফোর্সের বিরুদ্ধে কাজ না করতো, তাহলে রাবারটাকে ছেড়ে দিলে রাবারটা পুনরায় ফিরে আসতো না। কম্প্রেস করছি, তার মানে রাবারটা আবার আগের জায়গায় ফিরে যাওয়ার চেষ্টা করছে, ঠিক বিপরীতমুখী আর একটা বল ভেতরে ক্রিয়েট হচ্ছে। রাবারের মধ্যে তৈরি হচ্ছে একটা বিপরীতমুখী বল, তুমি যেদিকে বল প্রয়োগ করছো তার ঠিক বিপরীতে। সেই কারণেই সে তার আকারটা আবার ফিরে পাচ্ছে। ঠিক আছে, তাহলে কিসের জন্য বলটা প্রয়োগ তৈরি হচ্ছে? তার পূর্বের আকার ফিরিয়ে আনার জন্য। রেস্টোরিং মানে কি? উদ্ধার। তার পূর্বের আকার উদ্ধার করার জন্য আমি তার আকারের বিকৃতি ঘটিয়ে দিয়েছি, সে তার পূর্বের আকারে ফিরে আসতে চায়। বলছে, আবার বলছে না, তুমি আমাকে পূর্বের আকারে ফিরে আসতে দাও। তার মানে কি? তার মানে হলো সেটা যে বলটা ভেতরে তৈরি হলো রাবারের ভেতরে, সেটা হলো ইন্টারনাল রেস্টোরিং ফোর্স বা আভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল। তাহলে আমরা বুঝলাম আভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল এক। দুই কি? প্রযুক্ত বল, যেটাকে আমরা ডিফর্মিং ফোর্স বলবো, যে বলটা প্রয়োগ করে আমি বস্তুটার আকৃতি বা আয়তনের পরিবর্তন করার চেষ্টা করছিলাম। এই যে পরিবর্তন করার আমি চেষ্টা করছি, আর বস্তুটা আবার পুনরায় ফিরে আসার চেষ্টা করছে তার পূর্বের অবস্থান রিস্টোর করার চেষ্টা করছে। সেই কারণেই এই যে ধর্মটা, বস্তুর মধ্যে তো একটা ধর্ম আছে, ওর তো একটা টেন্ডেন্সি, মানে ওর তো একটা গুণ, ওর তো একটা ধর্ম, নইলে কি আর ও ফিরে আসতো? ওর মধ্যে বল যে রেস্টোরিং ফোর্স, ইন্টারনাল রেস্টোরিং ফোর্স, সেটা তৈরি হতো না। কোন ধর্মের জন্য? এই ধর্মটাই হলো ইলাস্টিসিটি। এই ধর্মটাকে বলে ইলাস্টিসিটি। এইবার আমরা বুঝলাম ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা বুঝলাম। এই স্থিতিস্থাপকতা বুঝতে গিয়ে দুটো, তাহলে স্থিতিস্থাপকতা বুঝলাম, স্থিতিস্থাপকতার যে ধর্ম আছে পদার্থের মধ্যে, সে পদার্থটাকে কি বলবো? স্থিতিস্থাপক পদার্থ। আচ্ছা, আমি প্রথমেই বলেছিলাম কঠিন, তরল, গ্যাস প্রত্যেকের মধ্যে স্থিতিস্থাপক ধর্ম রয়েছে, প্রত্যেকটা পদার্থের মধ্যে। কঠিনের ক্ষেত্রে বেশি, তরলের ক্ষেত্রে কম, গ্যাসের ক্ষেত্রে আরো কম। ছোট্ট একটা উদাহরণ দিয়ে এই কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। গ্যাস, বডি স্প্রে আমরা সবাই ইউজ করি। তো তুমি একটা ডিও নিলে, ওর ভেতরে এতটুকু ধরো ডিওটা এত বড় একটা কৌটো, এই কৌটোটার মধ্যে ধরো সাপোজ ধরলাম 100 ml গ্যাস রয়েছে। ঠিক আছে, এই ঘরটার আয়তন অনেকটা বড়, আমি ঘরটায় সামান্য একটু গ্যাস দিলাম, ছেড়ে দিলাম, একটু স্প্রে করে দিলাম, ঘরটা ধরো টোটালি বন্ধ, আবদ্ধ, বাইরে বেরোতে পারবে না। তাহলে এর ভেতরে যখন এই মলিকিউল গুলো ছিল, কিন্তু দেখো মলিকিউল গুলোর মাঝের ডিস্টেন্স কম ছিল, যখন আমি গ্যাসটা ছেড়ে দিলাম অথচ গোটা ঘরে গন্ধ ছড়িয়ে গেল। এরকম নয় যে আমি ওখান থেকে পাবো, এখান থেকে পাবো না, এখানে গেছে এখানে যায়নি, সেরকম না। তার মানে কি? গোটা জায়গায় ছড়িয়ে গেল। তার মানে এতটা জায়গা ধরে গ্যাসটা ইলংগেট হলো, মানে কি? প্রসারিত হলো। ছিল কতটুকু জায়গায়? এতটুকু জায়গায়। সেম একইভাবে আমি এবার এই ঘরের মধ্যেকার এই গ্যাসটাকে যদি কোনো পদ্ধতি থাকে আমি বাইরে বের করে নিলাম, ঠিক আছে, বাই ফোর্স অ্যাপ্লাই করে আমি টোটাল গ্যাসটাকে আবার রিস্টোর করলাম, করে আমি আবার কম্প্রেস করে বটলে ভরে দেওয়ার চেষ্টা করলাম। হবে কিনা বলো? হবে তো। তার মানে এই গ্যাসটার মধ্যেও ইলংগেশন প্রপার্টি রয়েছে এবং কম্প্রেস প্রপার্টি রয়েছে। এই দুটো সংমিশ্রণই হলো ইলাস্টিসিটি। তাহলে গ্যাসের মধ্যে রয়েছে। তরলের ক্ষেত্রে ধরো হতেই পারে জল এতটুকু পাত্রে আছে, ছেড়ে দাও, গোটা জায়গায় ছড়িয়ে গেল। আবার সব জলটাকে যদি তুমি এক জায়গায় করতে পারো, মেবি নট পসিবল, বাট যদি পারো, দিয়ে আবার
সেই ছোট জায়গাতেই চলে আসবে। তাহলে সব পদার্থের মধ্যেই কম বেশি ইলাস্টিসিটি ধর্ম রয়েছে বা স্থিতিস্থাপকতা ধর্ম রয়েছে। এই ইলাস্টিসিটি ধর্মের সঙ্গে আরেকটা ধর্ম পাশাপাশি উঠে আসে, সেটা হলো প্লাস্টিসিটি, বা যার বাংলায় আমরা বাংলায় বলি যেটাকে আমরা নমনীয়তা। তাহলে স্থিতিস্থাপকতা আর নমনীয়তা, স্থিতিস্থাপকতা কি আমরা বুঝে গেলাম, তাহলে নমনীয়তাটা কি বুঝবো? নমনীয়তাটা হলো এই বস্তুটা কঠিন, এর স্থিতিস্থাপকতা বেশি। ঠিক আছে, ভালো কথা। এই বস্তুটা যদি রাবারের হতো, এখান থেকে পয়েন্ট একটু মনে রাখবে, এটাকে পারতাম বেন্ড করতে খুব তাড়াতাড়ি পারতাম, তার স্থিতিস্থাপকতা ধর্ম একটু প্রপার্টি কম। ঠিক আছে, ঠিক আছে, ছাড়ো এই উদাহরণ বাদ দাও। যদি আমি একটা নমনীয়তা বোঝাতে গেলে সব থেকে ভালো উদাহরণ আসে, ধরো আমি একটা ময়দার আটা নিলাম, মাখলাম, রেডি করলাম। তো আটাটাকে ধরো তুমি বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করে চিপকে দিলে, ঠিক আছে? তো আটাটাকে ধরো বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করে তুমি চিপকে দিলে, দেওয়ার পরে আটাটা ছিল গোল, হয়ে গেল বিকৃত হয়ে একটা ধরো একটা গোল ময়দার একটা কুণ্ডলী নিলা, তুমি এই দিক থেকে ফোর্স, এই দিক থেকে দুই হাত দিয়ে ফোর্স অ্যাপ্লাই করলে, আলটিমেটলি ময়দাটা এরকম ধরনের হয়ে গেল, ধরো হয়ে গেল, এই কন্ডিশনে চলে আসলো। এর কি হলো? ময়দার আকৃতির পরিবর্তন হলো। ঠিক আছে, হলো, এর স্থিতিস্থাপকতা ধর্মটার নেই, এর মধ্যে কম আছে ধরো। ঠিক আছে, তাহলে এই বস্তুটা দেখো, এই ময়দাটা আর পূর্বে ফোর্সটা তুমি সরিয়ে নিলে, হাত দুটো সরিয়ে নিলে, এই গোল অবস্থায় আসবে না। হয়তো কিছুটা হলে সে পূর্বের অবস্থায় ফেরার চেষ্টা করবে, কিন্তু পুরোপুরি ফিরতে পারবে না। তার কারণ কি? ময়দা হলো নমনীয় বস্তু। ঠিক আছে, নমনীয় বস্তু, নরম বস্তু, এক কথায় যদি চলতি বাংলায় বলি নমনীয়। তাহলে ঠিক এইখান থেকে একটা পয়েন্ট মনে রাখতে হবে, যে পদার্থের মধ্যে ইলাস্টিসিটি ধর্মটা কম, তার নমনীয়তাটা কি? বেশি। ঠিক অপোজিট, নমনীয়তাটা বেশি বলে ইলাস্টিসিটি কম। যদি ইলাস্টিসিটি বেশি হতো, তাহলে এর সাথে সাথে এই শেপে আগেকার অবস্থাটায় ফিরে চলে আসতে পারলো না। তার ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপক ধর্মটা কম, কিন্তু প্লাস্টিসিটিটা বেশি, নমনীয়তাটা বেশি। ঠিক, এবার আমরা বুঝলাম স্থিতিস্থাপকতা কি, প্লাস্টিসিটি কি। প্লাস্টিসিটি আমাদের এটা অফ টপিক, এখন সরিয়ে রাখলাম। এবার চলে আসি আবার স্থিতিস্থাপকতায়। তো এবার স্থিতিস্থাপকতা বুঝতে গেলে আজকে আমরা তিনটে জিনিস বুঝবো। আমরা স্ট্রেস বা স্ট্রেন বা ইয়ং মডিউলাস অনেক কিছু আছে, সেগুলো আমরা নেক্সট ভিডিওতে বুঝবো। আজকে বুঝবো পারফেক্টলি। দেখো, স্থিতিস্থাপকতা বলতে গেলেই বিজ্ঞানের ভাষায় দুটো ওয়ার্ড আসে। এক হলো পারফেক্টলি ইলাস্টিক বডি, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, আর দুই নম্বর হলো পারফেক্টলি প্লাস্টিক বডি বা পূর্ণ নমনীয় বস্তু বা পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু। পূর্ণ নমনীয় বস্তু হলে পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু হবে। তার কারণ এখানটায় একটু আগে আমি বললাম, এর মধ্যে কিছুটা হলেও স্থিতিস্থাপকতা প্রপার্টি রয়েছে ময়দাটার মধ্যে, তার জন্য সে একটু হলেও পূর্বের অবস্থায় ফিরে এসেছে। পুরোটা পারেনি, হয়তো খুব কম, চোখে দেখলেও বোঝা যাবে না সেই পরিমাণ এসেছে, কিন্তু এসেছে, জিরো হয়নি। যদি জিরো হতো তাহলে এটা পূর্ণ নমনীয় বস্তু হয়ে যেত, তাহলে পূর্ণ নমনীয়, যা করে দিলাম সেই অবস্থায় রয়ে গেল, হলো না? তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি যে বাস্তবে কিন্তু পূর্ণ স্থিতিস্থাপক বা পূর্ণ নমনীয় বস্তু বলে কিছু নেই। আমরা এটাকে স্ট্যান্ডার্ড একটা সংজ্ঞা হিসেবে বিজ্ঞানে প্রথমেই বিজ্ঞান বলেছে এটা সংজ্ঞা, যে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু এটাকে বলবো আমরা, পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু বা পূর্ণ নমনীয় বস্তু আমরা এটাকে বলবো। কিন্তু আলটিমেটলি বাস্তব জগতে যখন বিজ্ঞান খুঁজতে গেল, তখন দেখলো যে না, প্রত্যেকটা বস্তুর মধ্যে কিছুটা হলেও স্থিতিস্থাপকতা ধর্ম রয়েছে।
তাহলে তো পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু বা পূর্ণ নমনীয় বস্তু কোথায় খুঁজে পাবো না। তার মানে এই দুটো স্ট্যান্ডার্ড, এই দুটো বিজ্ঞানের ভাষায় আছে, বাস্তবে নেই। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কাকে বলবো? আমি তোমাদেরকে প্রত্যেকটা সংজ্ঞা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। বইয়ে গোছানো সংজ্ঞা রয়েছে, আমি এর আগেও বলেছি, তোমরা আমার ভিডিও দেখার পরে বোঝার পরে বইটা পড়ো। বইয়ে সুন্দর করে গুছিয়ে সংজ্ঞা রয়েছে, আমি বইয়ের সংজ্ঞা এখানে মুখে বলে ভিডিও লেন্দি করতে চাই না। তো এবার হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক বডি বা পূর্ণ স্থিতিস্থাপক বস্তু মানে আমি একটা বস্তুকে প্রেস করলাম, সাপোজ ধরো রাবার, এই রাবারটাকে আমরা পারফেক্টলি স্থিতিস্থাপক বা পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কখন বলবো? রাবারটাকে আমি টেনে যদি ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার সাথে সাথে যদি রাবারটা ঠিক আগে যে অবস্থায় ছিল সেই সেম অবস্থায় ফিরে আসতে পারে। আমরা চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু যদি আমরা এটাকে মাইক্রোস্কোপ বা আরো সূক্ষ্মভাবে দেখার চেষ্টা করি, খালি চোখে ধরা পড়ছে না, কিন্তু তার কিছুটা হলেও আকার বা আকৃতির পরিবর্তন হয়েছে। রাবারটা যদি সাপোজ আমার বল প্রয়োগের আগে রাবারটা এরকম অবস্থায় ছিল, রাবারটা বল প্রয়োগের পরে খুব সামান্য হলেও তার, আমি হয়তো রাবারটাকে আমি সাপোজ এটা ধরো ছাড়ো, রাবারটাকে আমি টেনেছি, দুই দিকে ফোর্স অ্যাপ্লাই করেছি, টেনে বড় করেছি, বড় করে যখন আমি ফোর্সটা ছেড়ে দিলাম, আমার যখন ডিফর্মিং ফোর্স রিলিজ হয়ে গেল, তখন এই রাবারটা মনে হলো আমার যে সেম অবস্থায় ফিরে এসেছে, কিন্তু আলটিমেটলি সেম অবস্থায় ফেরে না, রাবারটা হয়তো কিছুটা হলেও বড় হয়ে যায়। কারণ কি? ফোর্স আমি বাইরের দিকে অ্যাপ্লাই করেছিলাম। ঠিক একই উল্টো ঘটনা, আমি যদি রাবারটাকে কম্প্রেস করার চেষ্টা করি, রাবারটা ধরো এটা রাবারের একটা রাবার ইরেজার, সেখানে আমি ধরো এটাকে কম্প্রেস করার চেষ্টা করলাম, দুই পাশ থেকে ফোর্স অ্যাপ্লাই করে কম্প্রেস করার চেষ্টা করলাম, কাছাকাছি সংকুচিত করার চেষ্টা করলাম, বাংলায় সংকুচিত করার চেষ্টা করলাম, ফোর্স আমি আবার রিমুভ করে নিলাম, ডিফর্মিং ফোর্স রিমুভ করে দিলাম। আফটার দ্যাট তারপরে এই রাবারটা আবার আগের অবস্থায় দেখা গেল ফিরে আসলো, আমার চোখে দেখে মনে হলো, কিন্তু অ্যাকচুয়ালি একটু হলেও ছোট হয়ে গেছে। তার মানে কি? পারলো না। যদি পারতো, যদি সম্ভব হতো আমার এই দুটো কন্ডিশন, যে পূর্বের অবস্থায় ফিরে আসতে পারতো, তাকে আমরা কি বলতাম? পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বা ইংরেজিতে পারফেক্টলি ইলাস্টিক বডি। ঠিক একইভাবে পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু কাকে বলবো? আমি কি ময়দার উদাহরণটা নিয়েছিলাম, ময়দাটা একটু আগে বললাম, ময়দাটাকে আমি বল প্রয়োগ করলাম, বল রিমুভ করে দিলাম, ময়দাটা যদি যে অবস্থায় বলটা আমি রিমুভ করেছি যতটা আকৃতির পরিবর্তন হয়েছিল ঠিক ততটাই থাকলো, কিছুটা হলেও সে প্রসারিত হলো না বা পূর্বের অবস্থায় ফিরলো না। মানে এর মধ্যে ইলাস্টিসিটি প্রপার্টি জিরো, যেটা বাস্তবে সম্ভব নয়। ইলাস্টিসিটি প্রপার্টি জিরো যদি হতো, তাহলে এই ময়দাটাকে আমি কি বলতাম? পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু বা পারফেক্টলি প্লাস্টিক বডি। ক্লিয়ার? নেক্সট আমরা এবার বিজ্ঞান করলো কি, বললো তাহলে তো আমি খুঁজে পেলাম না পেলাম পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, না পেলাম পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু বা পূর্ণ নমনীয় বস্তু, তাহলে আমরা মাঝামাঝি নিয়ে কাজ চালাই, গল্প তাহলে সব মিটে যাবে। মাঝামাঝি নিয়ে কাজ চালানোর জন্য বললো কি, পার্টলি ইলাস্টিক বডি। আমরা যা কিছু পদার্থ দেখছি প্রত্যেকটা পদার্থই পার্টলি ইলাস্টিক বডি। কোন পদার্থের মধ্যে ইলাস্টিসিটি ধর্ম বেশি পরিমাণ আছে, কোনটার মধ্যে কম পরিমাণ আছে, কোনটার মধ্যে নমনীয়তা বেশি পরিমাণ রয়েছে, কোনটার মধ্যে কম পরিমাণ রয়েছে। কোন বস্তুর ক্ষেত্রেই নমনীয়তাও শূন্য নয়, প্লাস্টিসিটিও শূন্য নয়। যদি নমনীয়তা শূন্য হয় তাহলে পারফেক্টলি প্লাস্টিক বডি হবে, এই পারফেক্টলি ইলাস্টিক বডি হবে বা স্থিতিস্থাপক বডি হবে। মানে কি, আমি যদি ইলাস্টিসিটিকে আমি 100 ধরলাম আর প্লাস্টিসিটিকে আমি সাপোজ ধরো 0 ধরলাম, পুরো 100% ইলাস্টিক, তাহলে কি হলো এখানটা? এটা হলো পিওরলি বা পারফেক্টলি ইলাস্টিক বডি বা পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। যদি দেখা গেল ইলাস্টিক
ইলাস্টিসিটি 0%, আমি পার্সেন্ট দিয়ে বুঝাই, তোমরা আরো ভালো বুঝতে পারবে। আর এখানটায় কি প্লাস্টিসিটি, প্লাস্টিসিটি 100% রয়েছে কোনো বস্তুর মধ্যে, তাহলে সেটাকে কি বলবো, পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু বা পূর্ণ নমনীয় বস্তু। কোনোটাই পেলাম না বাস্তবে, কিছু না কিছু থাকবে। এখানে যদি 99.9999% ও থাকে ইলাস্টিসিটি, সেটা 100% নয়, এখানে গিয়ে রয়েছে 0.00001%। কমপ্লিট করছে না কন্ডিশন? সেই জন্য বললো সবকিছুই হলো আংশিক স্থিতিস্থাপক বস্তু। যত কিছু বস্তু রয়েছে সবকিছু হলো বাস্তবে সেগুলো হলো আংশিক স্থিতিস্থাপক বস্তু বা পার্টলি ইলাস্টিক বডি, যার মধ্যে হয় ইলাস্টিসিটি প্রপার্টি বেশি আছে, প্লাস্টিসিটি কম, নয় প্লাস্টিসিটি বেশি আছে, ইলাস্টিসিটি কম, কোনটাই জিরো নয়। ক্লিয়ার? নেক্সট আর একটাই পয়েন্ট আসবে আজকে যেটা নিয়ে আলোচনা করব, সেটা হলো এর মধ্যে একটা জিনিস আছে, এই ইলাস্টিক লিমিট। এটা লাস্ট পয়েন্ট, এইটা বোঝার পরেই তোমরা বুঝতে পারবে স্টিলের বেশি না রাবারের বেশি। কোনো গাণিতিক এতে যেতে হবে না, বিবৃতিতে নরমালি বোঝা যাবে। দেখো কি, সেটা হলো যে ইলাস্টিক লিমিট, ইলাস্টিক লিমিট কি? স্থিতিস্থাপক সীমা। ইলাস্টিক লিমিট বা স্থিতিস্থাপক স্থিতিস্থাপক ইলাস্টিক লিমিট বা স্থিতিস্থাপক সীমা। ইলাস্টিক লিমিট বা স্থিতিস্থাপক সীমা এটা কি? কোন বস্তুকে, আমি সাপোজ এই রাবারটার বারবার উদাহরণ দিচ্ছি, রাবারটা দিয়ে বোঝালাম। কোন বস্তুকে আমি টানছি, মানে কি অ্যাপ্লাইড ফোর্স, আমি একটা ফোর্স অ্যাপ্লাই করছি, যেটাকে আমরা কি বলি, আমি এক কথা সব বলতে বলতে যাচ্ছি, ডিফর্মিং ফোর্স। ডিফর্মিং ফোর্স অ্যাপ্লাই করলাম, এর আকৃতি পরিবর্তনের চেষ্টা করলাম, রাবারটা বিকৃত হলো। রাবারের মধ্যে একটা ইন্টারনাল রেস্টোরিং ফোর্স বা আভ্যন্তরীণ প্রতিক্রিয়া বলের সৃষ্টি হলো। তার জন্য রাবারটা পূর্বের অবস্থায় ফিরে এলো। এই রাবারটাকে কতক্ষণ পর্যন্ত টানা যেতে পারে? একটা সার্টেন লিমিট পর্যন্ত, একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত এই রাবারটাকে টানছি টানছি টানছি, একটা সার্টেন লিমিটের পরে রাবারটা দেখো অটোমেটিক, এবার খালি চোখেও বুঝতে পারছো যে রাবারটা বড় হয়ে যাচ্ছে, খালি চোখেও বুঝতে পারা যাচ্ছে। বড় হয়ে যাওয়াটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো যে আমি রাবারটাকে টানতে টানতে এমন একটা পয়েন্ট পর্যন্ত টানতে পারি, একটা লাস্ট পয়েন্ট আছে বা লিমিট আছে, মান আছে, সেটার বাইরে যখনই আমার ফোর্স অ্যাপ্লাই হয়ে যাবে, বল প্রয়োগ হয়ে যাবে, রাবারটা ছিঁড়ে যাবে। তো রাবারটা ছিঁড়ে গেল। এই যে লিমিটটা, রাবারটার সহনশীলতা দেখো কতক্ষণ পর্যন্ত রাবারটা সহ্য করতে পারলো। তারপরে সেই রাবারটা যখন সহ্য করছিল তার মধ্যে দুটো কন্ডিশন আসছিল। এক হলো রাবারটার পূর্বের অবস্থায় ফিরে আসার প্রবণতা কমে যাচ্ছিল, সার্টেন ওই পয়েন্টের পরে রাবারটার পূর্বের অবস্থায় ফিরে আসা তো অনেক দূরের কথা, রাবারটা ছিঁড়ে গেল। তার মানে রাবারের ইলাস্টিক লিমিট কি হলো? আলটিমেটলি কম। কেন কম? এইবার যদি আমি একটা, সাপোজ আমি লোহার কথাই বলি, সাপোজ ধরো আমি একটা লোহার একটা পাতলা পাতি নিলাম, পাতলা একটা লোহার পাতি নিলাম, ধরো একটা লোহার পাতি নিলাম, পাতিটাকে আমি এখানে হাত দিয়ে ধরলাম, পাতিটাকে আমি ধরো নিচের দিকে টানছি, এই মাথাটা ধরে টানলাম, এই দিকে বল প্রয়োগ করলাম, টানলাম, ঠিক আছে? কিংবা ধরো পাতিটাকে আমি ধরো রাবারের সঙ্গে যেহেতু তুলনা করছি, আমি লম্বা ভাবে নিলাম, আমি দুই দিক দিয়ে বল প্রয়োগ করে টানলাম। লোহার পাতিটাকে টান করে লম্বা করতে নিশ্চয় তোমার বেশি বল লাগবে, আর রাবারটাকে সামান্য বল প্রয়োগ করলে বড় হয়ে যাবে। ইভেন রাবারটাকে তুমি বড় করছো, খালি চোখে দেখতে পাচ্ছ খুব কম বল প্রয়োগে খুব বেশি পরিমাণ ইলংগেট হয়ে যাচ্ছে, মানে কি প্রসারিত হয়ে যাচ্ছে। তো
তাহলে অথচ ধরো এইটা রাবার আর এইটা হলো পাতি, লোহার পাতি। রাবারে তুমি সাপোজ 10 নিউটন বল প্রয়োগ করলে আর পাতিটাতেও 10 নিউটন বল প্রয়োগ করলে, রাবারটা 10 নিউটন বল প্রয়োগ করাতে এতটা বড় হয়ে গেল, পাতিটা হয়তো 0.001% বড় হয়নি, তুমি খালি চোখে দেখতেই পাচ্ছ না, ঠিক আছে, কিংবা বড় হয়নি। তার মানে কি, দেখো রাবার এই পাতিটাকে, লোহার পাতিটাকে বড়, যদি আমি রাবারের সমান রাবারটাকে টেনে ধরে এত বড় লম্বা করলাম, লোহার পাতিটাকে যদি আমি এত বড় লম্বা করতে যাই, কোনটার ক্ষেত্রে বেশি বল লাগবে? তোমার সাধারণ জ্ঞানে কি বলে? অবশ্যই লোহার পাতিটাকে বেশি বল লাগবে। এটা সাপোজ 100 নিউটন বল যখন প্রয়োগ করলাম তখন রাবারটার সমান বড় হলো। 12 নিউটন বল প্রয়োগ করলাম, সাপোজ ধরো এইটাই লিমিট, এখন লিমিট এটাই ধরো, রাবারটা লাস্ট লিমিট, এতটা বড় এর পরে আর বড় করা সম্ভব নয় রাবারটাকে। তুমি যে 12 নিউটন প্রয়োগ করলে, আরেকটু বল প্রয়োগ করলে, রাবারটা কাট হয়ে ছিঁড়ে গেল। এইটা 100 নিউটন, 100 নিউটন বল প্রয়োগ করে রাবারটা সমান হলো লোহার পাতিটা। তারপরে ধরো 120 নিউটন বল প্রয়োগ করলে পাতিটা তো আরো বড় হলো, পাতিটার হয়তো লিমিট এইটা 500 নিউটন বল প্রয়োগ করলে পাতিটা রাবারের মতো ছিঁড়ে যাবে বা কাট হয়ে যাবে। তাহলে কার বেশি বল লাগলো? অবশ্যই লোহার পাতিটার বেশি বল লাগলো। এই বেশি যার বল লাগছে তার মানে কি, লোহার পাতিটা সহনশীলতা বেশি, ইলাস্টিক লিমিট বেশি। লোহার পাতিটাকে যদি আমি বড় করার চেষ্টা করছি, বড় হতে যেরকম বাধা দিচ্ছে, মানে তার মধ্যে আভ্যন্তরীণ প্রতিক্রিয়া বলের পরিমাণ অত্যাধিক বেশি লোহার মধ্যে, রাবারের মধ্যে কম, রাবার তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। আবার ঠিক একইভাবে একটা সার্টেন লিমিট, আমি 10 নিউটনের পর 11 নিউটন প্রয়োগ করলাম বল, সাথে সাথে রাবার কাট হয়ে গেল। কিন্তু 100 জায়গায় আমি 200 নিউটন বল প্রয়োগ করছি, তাও কাট হচ্ছে না, 500 নিউটন বল লাগছে, তবে গাই লোহার পাতিটা রাবারের মতন কি কাট হচ্ছে। তার মানে কি, তার সহনশীলতাটাও বেশি, তার মানে লোহার সহনশীলতাটাও বেশি হলো রাবারের থেকে। আবার লোহার মধ্যে যে আভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল, যেটার জন্য বেশি বল তোমার প্রয়োগ করতে হচ্ছে, ভিতরে বেশি বাধা সৃষ্টি করছে বলে তোমাকে বাইরে থেকে বেশি বল প্রয়োগ করতে হচ্ছে, সেটাও বেশি। তাহলে আলটিমেটলি কি, ইলাস্টিসিটি প্রপার্টি লোহার বেশি, রাবারের কম। তাহলে কে বেশি ইলাস্টিক? যার ইলাস্টিসিটি ধর্ম যে পদার্থের বেশি হবে ভেতরে, সেই বেশি ইলাস্টিক। তাহলে কি দাঁড়ালো আমাদের প্রথম প্রশ্নের উত্তর, যে একটা লোহার দণ্ডের অবশ্যই লোহার ইলাস্টিসিটি বেশি রাবারের থেকে। তো রাবারকে আমরা যেটা সচরাচর প্রচলিত কথায় রাবার মানেই ইলাস্টিক, আমাদের মনে একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়ে আছে, রাবার মানেই ইলাস্টিক। রাবারের ইলাস্টিসিটির সঙ্গে কি কখনো লোহা পারে? আমাদের মনে সেইটা ধরে আছে। কিন্তু ইলাস্টিসিটি প্রপার্টিটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে তার উপর কতটা বল প্রয়োগ করলাম, তার ভেতরে কতটা রেস্টোরিং ফোর্স তৈরি হলো, তার লিমিট কতটা, সহ্য ক্ষমতা কতটা, কত তাড়াতাড়ি সে আগের অবস্থায় ফিরে আসতে পারছে। রাবারটাকে ছেড়ে দিই, ফোর্স যদি আমি অ্যাপ্লাই করে ছেড়ে দিলাম, রাবারটা ফিরে আসতে যতটা টাইম না নেবে, এই লোহার এটাকে যদি এটা পাতলাও একটা হয়, সাপোজ যদি এরকম ভাবে ধরলাম, আমি প্লেটটাকে ধরে এরকম ভাবে ছেড়ে দিলাম, খুব তাড়াতাড়ি, খুব ফাস্ট লোহাটা তার পূর্বের অবস্থায় ফিরে যাবে, রাবারেরও আগে। তার মানে কি, তার যে ডিফর্মিং অবস্থাটা, সেটা থেকে যে রিস্টোরিং পজিশন, যার পূর্বের অবস্থায় ফিরে আসবে, তার টাইমটাও খুব কম লাগে, সেটাও খুব ফাস্ট ফিরে আসতে পারে। সবকিছু বেশি, এই প্রপার্টি, যতগুলো প্রপার্টি ডিপেন্ড করে, নির্ভর করে ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতার উপরে, প্রত্যেকটা প্রপার্টি বা ধর্মই লোহার বেশি, রাবারের নয়। তাই রাবার বেশি ইলাস্টিক নয়। কার ইলাস্টিসিটি বেশি? আয়রনের বা লোহার বা অন্য পদার্থের, কঠিন জাতীয়। রাবারের সঙ্গে তুমি যে পদার্থই তুলনা করো, রাবারটাকে যেহেতু আমাদের মেন মানে কনফিউশনের জিনিস, সেই জন্য রাবারটাকেই সামনে রেখে সবাই, মানে আমি বোঝানোর চেষ্টা করলাম, বা সব জায়গাতে বইয়েও বোঝানো হয়। ঠিক আছে, তো চলো আজকে এই পর্যন্তই। এই ভিডিওটা তোমরা যারা ডিপ্লোমা স্টুডেন্ট দেখছো পলিটেকনিক, তারা খুব ভালোভাবে দেখো, কেননা তোমাদের এটা হলো বেস। ইঞ্জিনিয়ারিং এর ইলাস্টিসিটি প্রপার্টি তো সব জায়গাতে লাগবে, পুরো শ্রম বা স্ট্রেংথ অফ মেটেরিয়াল একটা সাবজেক্ট পাবে সেকেন্ড সেমে তোমরা। তো সেই সাবজেক্টটা টোটালটাই, তার বেসটাই হলো এই চ্যাপ্টারের উপরে। তাই মন দিয়ে বোঝো, ভালো করে বোঝো। আর
যারা ইঞ্জিনিয়ারিং ছাত্র ওরা দেখছো তাদেরকে আমি একটাই কথা বলবো যে মন দিয়ে দেখো আর বন্ধুদের কাছে একটু ভালো করে শেয়ার করে দাও যাতে আমার এই ভিডিওটা দেখে আরো অনেকের উপকার হয়। থ্যাংক ইউ, বাই বাই, হ্যাভ এ গুড ডে।